আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হঠাৎ অসুস্থ জামায়াত আমির, পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য, বলছেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের 18 মাসের শ্বেতপত্র প্রকাশ করা দরকার, বলছেন বজলুর রশিদ ফিরোজ। এবং সর্বশেষ জানাবো, এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে, বলছেন আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হঠাৎ অসুস্থ জামায়াত আমির। জামায়াত ইসলামীর আমির ও প্রধান বিরোধী দল নেতা ড শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর শাওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান, যার কারণে তিনি প্রোগ্রাম স্থলে আসতে পারেনি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য, বলছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। 2009 সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হয়েছিলেন। 2009 সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়েছিল। 2024 সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাত্মছে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলিয়ান হতে হবে। তারেক রহমান বলেন, দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব। এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়। অন্তর্বর্তী সরকারের 18 মাসের শ্বেতপত্র প্রকাশ করা দরকার, বলছেন বজলুর রশিদ ফিরোজ। অন্তর্বর্তী সরকারের 18 মাসের শ্বেতপত্র প্রকাশ করা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। নতুন সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না বলে মন্তব্য করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন করে ফ্যাসিবাদ কায়েম করেছে শেখ হাসিনাও, জার্মানিতে হিটলার, ইতালির মুসুলিনি। নির্বাচিত সরকার মানেই গণতন্ত্র বা গণতান্ত্রিক সরকার না। নির্বাচিত সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের ক্ষমতায়ন কতটুকু করছে সেটার উপর নির্ভর করবে। গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে দিন বদলের কর্মসূচি বা 31 দফার মতো গালভরা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে তার রক্ষা করে না বলে জানান তিনি বলেন, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি থাকে না। বর্তমান সরকারের সামনে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি মনে করেন, দল ও সরকার এক হয়ে গেলে মহাবিপদ ঘনিয়ে আসবে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারকে স্বাগত জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সৈফুল হক বলেন, তার সামনে একটি প্রগতিশীল গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। সৈফুল হক বলেন, বিগত সরকারের আমলে স্বাক্ষরিত সকল অস্বচ্ছ আন্তর্জাতিক চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। যেগুলো দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থের পরিপন্থী, সেগুলোকে স্থগিত করা বা বাতিল করার উদ্যোগ নেওয়া দরকার। এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে, বলছেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হওয়ার পূর্বাভাস পেয়েছেন বলে
বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ বলেন, দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে, তবে এখনও চূড়ান্ত নয়। খুব তড়িঘড়ি করে 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের নিয়োগ দেওয়ার কোনো বিধিবিধান গণভুত্থানে আগে ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা পালিয়ে যান এবং অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসরা সেই জায়গাগুলোতে বসে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। তখন সরকার এই বিধানটা করে যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে, কিন্তু অন্তর্বর্তী সরকার সঙ্গত কারণেই এই আইন থাকা সত্ত্বেও ব্যবহার করেনি। শুধুমাত্র একটি জায়গায় সেটা ব্যবহৃত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার সদিচ্ছা থাকলেও রাজনৈতিক নানা ধরনের বাস্তবতায় তা হয়নি বলেও জানান এনসিবির মুখপাত্র। তিনি বলেন, কিন্তু রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে যেখানে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা, সেখানে দলীয়ভাবে বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের প্রাইস পোস্টিং করেছে এবং 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধি শূন্য উল্লেখ করে আসিফ বলে, ফলে দেশের জনগণকে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন, কিন্তু এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা দুঃখজনকভাবে পাইনি। আশা করি তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা জানাবে। সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে দাবি করে তিনি বলেন, সেখানে নির্দিষ্টভাবে মেয়াদ উল্লেখ করা নেই। নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখে মনে হচ্ছে যে মৃত্যু পর্যন্ত তারা প্রশাসক থাকবেন, এইভাবে সেখানে লেখা হয়েছে। অথচ সরকারি যে কোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা উল্লেখ করা গুরুত্বপূর্ণ। 6 মাস, 1 বছর, 2 বছর। স্বাভাবিকভাবে আমরা এই প্রক্রিয়াতেই দেখে থাকি সরকারের চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়ে থাকে। গত 2 দিন ধরে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে। অভিযোগ করে এনসিবির মুখপাত্র বলেন, পুলিশের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযানের নামে সাধারণ জনগণ এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি সরকার এর মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় অনেক অযৌক্তিক এবং ছোটখাটো কারণেও রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না। আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠিত হয়েছে, তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত, অকারণে অযৌক্তিকভাবে যাতে কেউ রাস্তা অবরোধ না করে। কিন্তু একই সঙ্গে কারো যৌক্তিক দাবিতে আন্দোলন করার অধিকারকেও আমরা কোনোভাবেই যেন বিঘ্নিত না হয়। আসিফ মাহমুদ বলেন, জাতীয় নির্বাচনে দলীয় নেতাকর্মীদের বাইরেও যারা বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি হওয়ার যোগ্য এবং মানুষের জন্য কাজ করেছেন বা কাজ করতে চান, এমন অনেককে আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের আগের অবস্থান থাকবে। আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন থাকবে না। সেক্ষেত্রে এবার ব্যক্তি হিসেবে সবাই নির্বাচনে আসবে। এনসিপি সাংগঠনিক সমন্বয় করে নির্দিষ্ট প্রার্থীদের সহযোগিতা করবে। সংবাদ সম্মেলনে সাংসদ সদস্য ও এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হান্নান মাসুদ বলেন, বিভিন্ন কারচুপি হওয়ার পরও দলের 6 জন সাংসদ সদস্য হয়েছে। দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাংসদ সদস্য আমি নিজে। ভোটের দিন সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে যেয়ে আমি নিজে হামলার শিকার হই। আমার স্ত্রীর উপর হামলা হয়। এখনও হাতিয়ার মামলা চলমান অবস্থা। এনসিপি আগামী প্রতিটি স্থানীয় নির্বাচনে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, সব পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ডে যারা অংশগ্রহণ করবে তাদের আমরা প্রস্তুত করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।